পরীক্ষায় থাকবে, ভাইভাতে থাকবে, বাস্তব জীবনে তো আপনার কাজে আসবেই। কারণ আপনি যে কোনো দেওয়ানি মামলা যখন করবেন, দেওয়ানি মামলা করার সময় দিন শেষে আপনার একটা ইনজাংশন চাইতেই হবে। এখন আপনি ইনজাংশনটা কিভাবে চাইবেন, কি কারণে চাইবেন, তো সেটাই নিয়ে আজকের আলোচনা আমাদের। যদি আলোচনাটা একটু ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করা যায় যে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন আপনার জন্য এখন থেকে রেডি হয়ে গেল। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে আমরা প্রথমেই একটু স্মরণ করার চেষ্টা করেন, মূলত দুই প্রকারের প্রতিকার। একটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স, যে আপনি যেটা চাচ্ছেন সেটাই যাতে আদালত দেয়। আর একটা হচ্ছে যে আমাদের প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ মানে একটা ঘটনা ঘটার পূর্বে যাতে আপনি এটাকে রোধ করতে পারেন। তো এই জন্য আমরা যখন 52 ধারাটা পড়ব, একটা শব্দই ব্যবহার করা আছে যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয়, বলতেছে যে ইনজাংশনের মাধ্যমে। 52 ধারা এটাই, আর কিছু কিন্তু নাই। তাহলে 52 ধারা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বেয়ার অ্যাক্টের ভাষাটাও যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, এখানে বলতেছে যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, একটাই, এক কথায় উত্তর যেমন থাকে ইনজাংশন। তাহলে নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিরোধমূলক প্রতিকার দেওয়া হয়। এটা আপনার একটা এমসিকিউই আসতে পারে যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয়, তাহলে নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয়। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম, একটা ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার, একটা হচ্ছে আমাদের নিরোধমূলক বা প্রতিকারমূলক বা প্রিভেন্টিভ রিলিফ। তো 52 নম্বর সেকশনে আমরা যেমন ওই 5 নাম্বারের মতো আমরা পাইলাম যে এটা নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয়। এখন নিষেধাজ্ঞা কত প্রকার? তো দেখেন, বিভিন্ন বইয়ে আপনি বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞা পাবেন, কোথাও 3 প্রকার, কোথাও 4 প্রকার। কিন্তু আপনারা বুঝতে হবে যে আসলে প্রকারগুলো আসছে কোথা থেকে। এখন যদি আমরা সময়ের দিক থেকে যদি দেখি, নিষেধাজ্ঞা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমার অস্থায়ী, যেটাকে আমরা বলতেছি যে টেম্পারারি, মানে কিছুদিনের জন্য বা আগামী শুনানি পর্যন্ত বা মামলা চলাকালীন পর্যন্ত। আর একটা হচ্ছে পারপেচুয়াল, পার্মানেন্ট বা চিরস্থায়ী। তাহলে এই দুইটা আগে ডেফিনেশনগতভাবে বোঝার চেষ্টা করেন। অস্থায়ী মানে 7 দিন, 10 দিন, অথবা 1 মাস, অথবা পরবর্তী শুনানি, অথবা যতদিন মামলা চলবে। আর যেটা স্থায়ী, যেটাকে আমরা পারপেচুয়াল বলতেছি, এইটা একবার হইলে সারা জীবনের জন্য। এখন 53তে আমাদের কি দেওয়া আছে, এদের ডেফিনেশনটা দেওয়া আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে, এর ডেফিনেশন রিলেটেড 53 আলোচনা করে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা আমরা বললাম যে 7 দিন, 10 দিন, 1 মাস, যেটা আদালত ভালো মনে করে। অথবা এমন হইতে পারে যে আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। আদালত বলতে পারে ঠিক আছে, যতদিন মামলা চলবে ততদিন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা, সেটাই হচ্ছে যে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন এ বিষয়ে তেমন কথাবার্তা বলে না, ডেফিনেশন দিয়েই শেষ করছে, বলতেছে যে বাকিটা আপনি সিপিসিতে পাবেন। তো যখন আমরা সিপিসি পড়বো, ওয়ার্ডার নাম্বার 39 পড়বো আমরা, রুল 1 থেকে 5A যখন পড়বো, এখানে বিস্তারিত আমরা পাবো যে আসলে টেম্পারারি ইনজাংশন কিভাবে আবেদন করবেন। একটা বেসিক জিনিস মনে রাখবেন, টেম্পারারি ইনজাংশনের জন্য কোনো মামলা করা যায় না। মামলা আমরা যে কোনো মামলার সাথে এইটা সাপ্লিমেন্টারি একটা দরখাস্ত দিয়ে আমরা আদায় করি। আপনি যে কোনো মামলা করেন, মামলার সাথে আপনার যদি মনে হয় যে এখানে একটা নিরোধমূলক প্রতিকার দরকার, তখন আপনি ওইখানে একটা ইনজাংশনের আবেদন করেন। তাইলে টেম্পারারি ইনজাংশন সবসময় দরখাস্তের মাধ্যমে আবেদনটা করতে হয়। এটা আপনি বুঝবেন কিভাবে? ধরেন যে আপনার কাছে একজন মক্কেল আসছে একটা জায়গা জমির বিরোধ নিয়ে, সে দখল উদ্ধার করবে। এখন আপনি তার জন্য আর্জিটা রেডি করলেন, দখল উদ্ধার রেডি করলেন, কিন্তু সে আবার বললো যে ভাই আমি যদি মামলা করি, শুনছি এর মধ্যেই সে কি করবে, জমিটা বিক্রি করে দিবে, বা ওই জমিটাতে পুকুর খনন করবে, বা দোকান আছে দোকানটা সে ভেঙে ফেলবে, তার মানে আপনার ম্যাটেরিয়ালগত ক্ষতি হবে। তাহলে আপনি কি চান? বলতেছে যে যেইভাবে আছে যাতে ওইভাবে থাকে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এইরকম কোনো ব্যবস্থা করেন। তখন আপনার ওই মূল মামলার সাথে আপনি কি করেন, মামলার উপরে আর একটা পৃথক দরখাস্ত আপনাকে অ্যাড করতে হয়, যেটা আমরা বলি যে টেম্পারারি ইনজাংশন। এখন যখন সিপিসি আমরা পড়বো, এই টেম্পারারি ইনজাংশনের দুর্বলতা হচ্ছে যে অপরপক্ষকে না শোনা পর্যন্ত এটা গ্রান্ট করা যায় না। তো এইটা থেকে আপনার মুক্তি কিভাবে হবে? তো এর জন্য নতুন করে বলতেছে যে তাইলে একটা ইন্টেরাম ইনজাংশনের দরখাস্ত দেন। তাইলে আপনি একটা আর্জি তৈরি করতে, আর্জির সাথে
আপনি টেম্পারারি ইনজাংশনের দরখাস্ত দিচ্ছেন, যেটা অপরপক্ষকে শোনার পরে মঞ্জুর হবে না বাতিল হবে ওটা দেখা যাবে। মামলা দায়েরের সাথে সাথে তখন আপনি একটা ইন্টিরাম, মানে মামলাটা গ্রহণ হইলেই বিচারককে এমন কিছু কথা বলবেন, উনি সন্তুষ্ট হয়ে সাথে সাথে ইনজাংশন দিবে বিবাদীর কাছে। আপনি কোনোভাবে পৌঁছায়া দেন যে আদালতে ইনজাংশন দিয়েছে, যা বলার আছে আদালতে গিয়ে বলেন। তাহলে একটা মামলার সাথে আমাদেরকে একাধিক ইনজাংশনের অ্যাপ্লিকেশনও দিতে হইতে পারে। এখন আসি আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, যেটা সেটা হচ্ছে যে মামলার শুনানির পরে, তার মানে এটার জন্য আপনার একটা দেওয়ানি সুট দায়ের করতে হবে, দেওয়ানি আর্জির মাধ্যমে আপনার ইনজাংশন চাইতে হবে। দরখাস্ত দিয়ে চিরস্থায়ী ইনজাংশন পাওয়া যায় না। তাইলে মামলার শুনানির পর এবং মামলার গুণাগুণের উপর নির্ভর করে ডিক্রির মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটাই হচ্ছে আমাদের পার্মানেন্ট বা পারপেচুয়াল। এই যে পার্মানেন্ট বা পারপেচুয়াল ইনজাংশনটা, তার মানে এটা আপনি একদিনে চাইলেও পারবেন না। এটাতে নর্মালি ওই যে দেওয়ানি মামলার স্তরগুলো অনুসরণ করা হবে, শুনানি হবে, যাবতীয় কিছু হবে, যুক্তিতর্ক হবে, তারপরে ডিক্রি হবে, তারপরে ডিক্রি এক্সিকিউশনে যাবে। এই 53 থেকে এমসিকিউর জন্য তাইলে আমরা টেম্পারারি এবং পারপেচুয়াল এর ডেফিনেশনটা পাবো 53-তে, আর 52-এ পাইছি যে কিভাবে প্রদান করা হয় প্রিভেন্টিভ রিলিফ। এখন আমরা এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড এর যাবতীয় কিছু আমরা সিপিসি যখন পড়ব সেখান থেকে পাবো। এই আজকের আলোচনা আমাদের স্থায়ী নিষেধাজ্ঞা কখন কি কারণে মঞ্জুর করা হয়, কখন বাতিল করা হয়, এ নিয়েই আলোচনাটা থাকবে। এখন 54 যখন আমরা পড়বো, এখানে আমাদের টোটাল 5টা কারণ দেওয়া আছে। তাইলে আদালত 5টা কারণে যে কোনো একটা কারণ যদি আপনি প্রমাণ করতে পারেন বা আদালতকে দেখাইতে পারেন, তাহলে এই 54 ধারা বলতেছে যে আদালত আপনার জন্য পারপেচুয়াল ইনজাংশনের ডিক্রি দিতে পারে। তো এখন আমরা যদি এই কারণগুলা, অবশ্যই এটা আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ এই কারণগুলা থেকে আপনার লিখিত পরীক্ষা আসবে, এমসিকিউ আসবে। 1 নম্বরে যেটা বলতেছে যে আদালত যদি ওই বিষয়টার উপর পারপেচুয়াল ইনজাংশন না দেয়, তাহলে আপনাকে একটা কারণ তো দেখাইতে হবে, যে আপনি যে আদালতে বলবেন আপনি কেন ইনজাংশনটা চাচ্ছেন। তো এই 5টা কারণে যে কোনো একটা যদি আপনি দেখাইতে পারেন, আপনি ডিক্রিটা পাবেন। একটা হচ্ছে, আপনি যদি দেখাইতে পারেন যে যিনি আপনাকে ডিস্টার্ব করতেছে, যার বিরুদ্ধে আপনি ইনজাংশন চাচ্ছেন, বিবাদী, সেই সম্পত্তির জিম্মাদার ছিল, তারে আপনি সম্পত্তিটা বিশ্বাস করে দেখাশোনা করার জন্য দিচ্ছেন, অথবা সে আপনার একজন ট্রাস্টি হিসাবে সম্পত্তিটা হোল্ড করছিল। তাহলে 1 নম্বর কন্ডিশন হইতে পারে যে আপনি আদালতে প্রমাণ করবেন সে সম্পত্তিটা আপনার পক্ষ হয়ে হোল্ড করতেছিল অথবা আপনার ট্রাস্টি ছিল, এরপরে সে সেটার মধ্যে কোনো ক্ষতি করার হুমকি দিচ্ছে, তো এই জন্য আপনি ইনজাংশন চাচ্ছেন। 2 নম্বর, এমনও হইতে পারে যে আদালত যদি ইনজাংশনটা না দেয়, প্রকৃত ক্ষতি নির্ধারণের কোনো মানদণ্ড নাই। ইনজাংশনটা না দিলে আপনার যেই ক্ষতিটা হবে, এই ক্ষতি নির্ধারণের কোনো মানদণ্ড নাই। যেমন আমরা 12 ধারায় পড়তে আসছি, সব কপি পেস্ট। আর্থিক ক্ষতিপূরণ যথাযথ প্রতিকার না হলে, অ্যাডিকুয়েট রিলিফ না হলে। আর 4 নম্বরে বলতেছে যে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে। আর 5 নম্বরে বলতেছে যে এই ইনজাংশন না দেওয়া হইলে একাধিক মামলা দায়ের হইতে পারে মামলার বহুমুখিতা রোধ করার জন্য। তাহলে এখান থেকে আমাদের কয়েক প্রকারের এমসিকিউ আসে, যে কয়টা কারণে আদালত পারপেচুয়াল ইনজাংশন মঞ্জুর করে। 5টা কারণে। মাঝে মধ্যে এই 5টার যে কোনো আপনার 3টা উল্লেখ করে দিবে, একটা ভুল উল্লেখ করবে, আপনার আইডেন্টিফাই করতে হবে। আর এইখানে একটা ব্যাখ্যা দিয়ে বলতেছে যে ট্রেডমার্ক যেগুলো আছে, যেমন ধরেন যে যে কোনো ব্যবসার জন্য আপনি যে ট্রেডমার্কগুলো ব্যবহার করেন, ওই মার্কগুলাও একটা সম্পত্তি হিসাবে গণ্য করা হবে। তাহলে 54 ধারাতে আমাদের এতটুকু আমরা মনে রাখবো যে আদালত 5টা গ্রাউন্ডের কি করতে পারে, পারপেচুয়াল ইনজাংশন মঞ্জুর করতে পারে। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবেন। এরপরে আসি আমরা 55। এখন এই 55 নিজে পৃথক কোনো ইনজাংশন না। যখন আপনি 54 এর অধীনে আদালত কি করলো, আপনার একটা ইনজাংশন মঞ্জুর করলো, তখন দেখতে পারলো যে এই ক্ষেত্রে আরো কিছু প্রতিকার দরকার, সাবসিকুয়েন্ট প্রতিকার দরকার। কেমন? যেমন ধরেন যে এটা আপনার কৃষি জমি ছিল, পাশের জনের মালিক কি করছে, আপনার জমি থেকে পুকুর খনন করে বসে আছে। অথবা এখানে আপনার একটা ওয়াল ছিল, বাড়ি ছিল, পাশের জন আপনার ওয়ালটা ভেঙে কি
তো আমরা উদাহরণে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার একটা জমি ছিল, পাশের জমির মালিক কি করছে, আপনার জমিটাতে পুকুর খনন করে বসে আছে। অথবা আপনার একটা ওয়াল ছিল, মালিক ওটা ভেঙে ফেলছে। এখন আদালতে মামলা করছেন আপনি, তো আদালত তার ইনজাংশন দিছে কোনোদিন আসবেন না, কিন্তু অলরেডি আপনার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আদালত কি করবে? তো এই জন্য 55-এ বলতেছে যে আদালত তখন তাকে ম্যান্ডেটরি ইনজাংশন বলে তার কাছে একটা ক্ষমতা আছে, ওইটা প্রয়োগ করবে। আর এইটার অপর নাম হচ্ছে যে আদেশমূলক নিষেধাজ্ঞা। তাইলে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি বা আদেশমূলক নিষেধাজ্ঞার জন্য পৃথক কোনো মামলা করা লাগে না। এটা হচ্ছে মূল মামলার সাথে যখন আদালত এক্সিকিউশনে যাবে, দেখতেছে যে এখানে আরেকটা কাজ করা দরকার, তখন যে মাটিটা খনন করছে আদালত তার ম্যান্ডেটরি ইনজাংশন দিবে যে আপনি ওই মাটিটা ভরাট করে দেন। যে ওয়ালটা ভাঙছে আদালত বলবে যে আপনি তারে ওয়ালটা তৈরি করে দেন। তাহলে প্রথমটাতে ছিল তারে বলছে কোনোদিন আর যাবেন না, কিন্তু অলরেডি যেই ক্ষতি করছেন ওইটা আর আপনি কি করেন, এইটা ওই আগের অবস্থায় ফিরে আনে দেন। এই যে আদেশটা দিচ্ছে বাধ্যতামূলক, এটার নামই হচ্ছে বাধ্যতামূলক বা আদেশমূলক নিষেধাজ্ঞা। তাহলে যখন কোনো বাধ্যবাধকতা রোধে কিছু কাজ করা প্রয়োজন এবং আদালত কর্তৃক তা করানো সম্ভব, যখন একটা কাজ করতে হবে আর আদালতের কাছে ক্ষমতা আছে সেটা করতে পারবে, তাহলে আদালত কি করবে, ওই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেটা মঞ্জুর করলো সেইটার সাথে প্রয়োজনীয় কাজ করার আদেশ দিবে। তো এটাই হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। তাহলে ম্যান্ডেটরি ইনজাংশন বলে পৃথক কোনো ইনজাংশন নাই। এইটা আমাদের পারপেচুয়াল ইনজাংশন এক্সিকিউশন করার ক্ষেত্রে যখন আদালত দেখবে যে একটা কাজ করা প্রয়োজন আর উনি করতে পারবেন, তখন বিবাদীরা বাধ্য করবেন যে মাটিটা আপনি ভরাট করান, ওয়ালটা আপনি তুলে দেন। 55 এইভাবে মনে রাখতে পারেন। এরপরে চলে যায় আমরা 57, যে কখন আদালত আপনার এই প্রতিকার দিবে না। আপনি পারপেচুয়াল ইনজাংশনের মামলা করছেন, আদালত রিজেক্ট করবে। এখানে 11টা কারণ আছে, এটা মাঝে মধ্যে আসে যে কতটা ক্ষেত্রে রিজেক্ট করবে, এটা একটা এমসিকিউ। আর লিখিত পরীক্ষার জন্য এই 11টা কষ্ট করে হইলেও আপনারা এখন থেকে একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে, মাঝে মধ্যে এটা চলে আসে। তাহলে 1 নম্বরে যেটা বলতেছে যে মঞ্জুর করার ক্ষেত্রে 5 নাম্বারটা ছিল যে মামলার বহুমুখিতা রোধ করার জন্য। তো এখন না মঞ্জুরের ক্ষেত্রে প্রথমটাই ওইটা রিভার্স হয়ে চলে আসছে, যে আদালত কি করবে না, কোনো বিচারাধীন মামলার বিষয়ে কোনো ইনজাংশন দিবে না যদি সেটা মামলার বহুমুখিতা রোধ করা ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে আপনি আবেদন করেন। তাহলে শুধু মামলার বহুমুখিতা যদি হয় তখনই মঞ্জুর করবে, এর বাইরে অন্য ক্ষেত্রে আদালত কোনো ইনজাংশন গ্রহণ করবে না। 2 নাম্বারটা বলতেছে যে নিষেধাজ্ঞা চাওয়ার আদালত অধস্তন না হলে সেই আদালতের কার্যক্রম বন্ধ রাখা যাবে না। সহজ ভাষায় বুঝেন, আপনি যদি একজন, এই যে আমাদের সিভিল জজ যাকে আগে আমরা সহকারী জজ বলতাম, সহকারী জজ আদালতে মামলা করে আপনি যদি চান যে একটা জেলা জজ আদালতে চলমান মামলার ইনজাংশন আশা যদি করেন, এরকম হবে না। তার মানে যারা সাবঅর্ডিনেট তারা কখনোই হায়ার অথরিটির কোনো কিছুকে কি করতে পারে না, স্টপ করতে পারে না। আপনি অফিসের মধ্যে ধরলাম যে জুনিয়র অফিসার, আপনার ফার্স্ট অফিসারের কোনো কাজের বিরুদ্ধে আপনি ইনজাংশন দিতে পারবেন না। তো 2 নম্বর ওই কথাটাই বলে, আপনি যেই আদালতে ইনজাংশন চাচ্ছেন যদি বিষয়বস্তুটা হায়ার ফোরামে চলে তাহলে ওই নিম্ন আদালত কিছু করতে পারবে না। আরো সহজভাবে বুঝেন, আপনার যদি হাইকোর্টে কোনো একটা মামলা চলতেছে, তো জেলা জজে আপনি ওইটা স্থগিতের কোনো আবেদন করলে কি সেটা চলবে? তো 2 নাম্বার বলতেছে যে না, চলবে না। 3 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে আদালত এইরকম কোনো প্রকার ইনজাংশন দিবে না যে যারা আইন তৈরি করে, যারা সরকার আছে, অথরিটি আছে, নির্বাহী বিভাগ আছে, কেউ যদি এই বিভাগের কাছে গিয়ে কোনো আইনগত সহায়তা চাবে না, এইরকম কোনো ইনজাংশন আদালত গ্রহণ করবে না। মানে আপনি মামলা করে বলছেন যে তাকে বলেন সে যাতে কি না করে, ডিসি সাহেবের কাছে আবেদন না করে, সে যাতে নির্বাহী বিভাগের কাছে আবেদন না করে, এইরকম কোনো ইনজাংশন কোনো আদালত দিতে পারবে না। তার মানে যারা আইন তৈরি করে, আইনসভা আছে, সংসদ আছে, নির্বাহী বিভাগ আছে, এদের কাছে যে কোনো প্রকারের সাহায্য যদি কোনো ব্যক্তি চাইতে চায়, এটা নিষেধ করতে পারবে না কোনো আদালত। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে সরকারি দপ্তরে দায়িত্ব পালনে বা বিদেশি রাষ্ট্রের সার্বভৌম কার্যক্রমে আদালত হস্তক্ষেপ করবে না। দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে সরকারি বিভিন্ন কাজের উপরে ইনজাংশন চান,
অথবা বিদেশি কোনো রাষ্ট্র বাংলাদেশে কাজ করতেছে, যেমন রাশিয়া আর বাংলাদেশের মিলে আমাদের রূপপুরে পারমাণবিক কাজ চলতেছে, বিদেশি রাষ্ট্রের একটা কাজ চলতেছে। এখন যে কোনো কারণবশত আপনি ইনজাংশন চাবেন, আদালত দিবে না। তো ইন জেনারেল মনে রাখতে পারেন যে সরকারি যে কোনো কাজের উপর আদালত ইনজাংশনটা মঞ্জুর করে না। তো ওই কথার হিসাবে আপনি মনে রাখতে পারবেন। এরপরে 5 নম্বর হচ্ছে যে ক্রিমিনাল মামলায় কোনো প্রকার ইনজাংশন দিবে না, যে একটা ফৌজদারি মামলা বন্ধ থাক, এটা চলবে না। কারণ আমরা কি জানি, সুনির্দিষ্ট প্রতিকার আইনটা শুধুমাত্র দেওয়ানি মামলায় প্রযোজ্য। তো এই জন্য বলতেছে যে ফৌজদারি মামলায় ইনজাংশন চলবে না। এরপরে 6 নম্বরটা ধরেন যে আপনি একটা কি করছেন, চুক্তি প্রবলের মামলা করছেন, এখন ওইটা খারিজ হয়েছে। এখন আপনার মাথায় ঢুকলো যে তাইলে তো আমি কি করতে পারি, একটা ইনজাংশন চাইতে পারি যে সে যাতে চুক্তিটা ভঙ্গ না করে। তো এই জন্য বলতেছে যে চুক্তি বাস্তবায়নযোগ্য না, যেটা স্পেসিফিক ভাবে প্রবলযোগ্য না, সেইটা ভঙ্গ যাতে না করে এইরকম কোনো ইনজাংশন আদালত মঞ্জুর করবে না। 7 নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনি এমন একটা বিষয় যেটাকে আপনি নিউসেন্স বলে দাবি করতেছেন। যেমন ধরেন যে আপনার বাড়ি আছে এখানে, এখন বাড়ির পাশে একটু দূরে রাস্তার ওই সাইডে একটা খেলার মাঠ আছে, বিকালবেলা বাচ্চারা আসে সেখানে খেলাধুলা করে, আপনার এখানে শব্দ আসে, আপনি চিন্তা করতেছেন এটা একটা নিউসেন্স হবে। এখন এই কাজটা আসলে নিউসেন্স কিনা, আপনার বাড়ির পাশে খেলার মাঠ থাকতেই পারে, বাচ্চারা খেলতেই পারে, সাউন্ড করতেই পারে, এখন এইটা পাবলিক নিউসেন্স হবে কি হবে না। তো ওই জন্য বলতেছে যে যেইটা একটা নিউসেন্স হবে কি, আপনি যে একটা দাবি করতেছেন নিউসেন্স, এই বিষয়টা আসলে স্পষ্ট না। আপনার দাবিটা, এটা আমরা বলতে পারি যে খেলার মাঠে খেলবেই, তো এটা তো আপনাকে বিরক্ত করা হইল না। তখন আপনি যদি ইনজাংশন চান যে এই খেলার মাঠে কেউ যাতে না খেলে, এটা একটা পাবলিক নিউসেন্স হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, আদালত বলবে যে আপনার দাবিটা অস্পষ্ট, আমরা এখানে আপনারে কোনো প্রতিকার দিতে পারবো না। মানে আমরা বলতে পারবো না যে আপনার বাড়ির পাশে খেলার মাঠ কেউ না খেলুক। এরপরে যে ক্ষেত্রে বাদীর নীরবতা, সে বিষয় প্রতিনিয়ত ভঙ্গ হয়েছে। মানে আপনি আর আমার মাঝে একটা চুক্তি ছিল, কেমন, যেমন ধরেন যে প্রতি মাসের 1 তারিখে আপনার সাথে আমার চুক্তি ছিল আপনার বাড়ির ভাড়া আমি দিয়ে দিব। তো আমি ধীরে ধীরে আপনার মাসের 7 তারিখে দেওয়া শুরু করলাম, এরপরে 10 তারিখে দিচ্ছি, আপনি কিছু বলেন না, 10 তারিখে নিলেও আপনি নিয়ে নেন। তো এভাবে চলতে চলতে 1 বছর পরে হঠাৎ করে আপনি বলতেছেন না আমার 1 তারিখে টাকা লাগবে। ওই বেচা তখন দিবে না, তখন আপনি আদালতে গেলেন যে না, তারে বলেন 1 তারিখে দেওয়ার জন্য। আদালত বলবে যে আপনিই তো অভ্যাসটা করছেন, আপনার নীরবতাই তো সে 10 তারিখে গেছে। আপনি যদি 1 তারিখের ভাড়াটা 1 তারিখেই নিতেন, তাহলে তো এখানে আর সমস্যা ছিল না। তাহলে বাদীর নীরবতায়, যে এখানে প্রতিনিয়ত একটা চুক্তি ভঙ্গ হয়েছে, 1 তারিখে দেওয়ার কথা ছিল সে দেয় নাই, আপনি 2 তারিখে নিচ্ছেন, 3 তারিখে নিচ্ছেন, এভাবে 10 তারিখেও নিচ্ছেন। তো এখন আপনার কোনো প্রতিকার নাই। এরপরে 9 নম্বরে যেটা বলতেছে যে যেখানে ভিন্ন প্রকারের উপযুক্ত যদি কোনো প্রতিকার বিদ্যমান থাকে, মানে পারপেচুয়াল ইনজাংশন দেওয়া ছাড়া যদি কোনো আর্থিকভাবে হোক, অন্য কোনোভাবে হোক, যদি প্রতিকার দেওয়া সম্ভব হয়, তাহলে আদালত বলবো যে না, এখানে পারপেচুয়াল ইনজাংশন আমি দিব না। এরপরে 10 নম্বর বলতেছে যে বাদী যিনি মামলা করছেন অথবা তার এজেন্ট যিনি প্রতিনিধি হিসাবে মামলা দায়ের করছেন, তার আচরণ যদি আদালতের প্রতি বৈরী হয়। আপনি পারপেচুয়াল ইনজাংশনের মামলা করছেন, আপনার থেকে দলিলপত্রের ঘাটতি, সাক্ষীর ঘাটতি, আপনি আদালতের কথা মতো যাবতীয় কিছু প্রোভাইড করতেছেন না, তো তখন এই গ্রাউন্ডে আদালত নামঞ্জুর করে দিতে পারে। আর 11 নম্বরে বলতেছে যে যেমন আমরা দেওয়ানি মামলায় বলি যে আপনার একটা লোকাস স্ট্যান্ডাই থাকতে হয়, মানে একটা ইন্টারেস্ট থাকতে হয়, যে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতে হয়। তো ব্যক্তিগত যদি কোনো স্বার্থ না থাকে, কোনো পারপেচুয়াল ইনজাংশন পাওয়া যাবে না। আপনার গ্রামের মধ্যে রহিম আর করিমের মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু নেতাগিরি হয়ে আদালতে গিয়ে মামলা করবেন, আদালত বলবে যে আপনার লোকাল স্ট্যান্ডাই নাই, মানে এই মামলাতে আপনার কোনো স্বার্থ নাই, অতএব আপনি মামলাটা করতে পারবেন না। তো এই 11টা জিনিস আপনি একটু কষ্ট করে হইলেও কয়েকবার পড়ে কিওয়ার্ড আকারে মনে করার চেষ্টা করবেন। যেমন ধরেন যে প্রথমটা মনে রাখবেন যে মামলার বহুমুখীতা রোধ করা ছাড়া যদি অন্য কোনো কারণে চাই, তাহলে আদালত দিবে না। সাবঅর্ডিনেট কোর্ট কোনো প্রকার ভাবে হায়ার ফোরামের কোনো কিছুকে কি করতে পারে না, বন্ধ করতে পারে না। কাউকে আমরা নির্বাহী বিভাগ বা আইনসভার কাছে যাইতে বারণ করে কোনো নিষেধাজ্ঞা চাইতে পারবো না। সরকারি কাজ বা বিদেশি কাজের উপর আমরা ইনজাংশন পাবো না। ফৌজদারি মামলা ইনজাংশন আসে না। যেই চুক্তি বাস্তবায়নযোগ্য না, ওইটা রোধ করার জন্য আমরা ইনজাংশন পাবো না।
আর যেটা পাবলিক নিউসেন্স হবে কি হবে না অস্পষ্টতা আছে, ওইটার জন্য ইনজাংশন পাবো না। যে ক্ষেত্রে বাদীর নীরবতায় চুক্তি ভঙ্গ হয়েছে সেক্ষেত্রে আদালত প্রতিকার দিবে না। ভিন্ন কোনো প্রতিকার থাকলে পারপেচুয়াল ইনজাংশন পাওয়া যায় না। বাদীর আচরণ আদালতের বৈরী হলে ইনজাংশন পাওয়া যাবে না, এবং ব্যক্তিগত স্বার্থ না থাকলে ইনজাংশন পাওয়া যাবে না। এইভাবে 11টা কিওয়ার্ড যদি আপনি লিখে কয়েকবার চর্চা করেন, আশা করি যে আপনার মনে থাকবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ সেকশন হচ্ছে আমাদের 57। এটা মূলত একটা কথা বলে, যেমন ধরেন যখন শীতের মৌসুম, কোথাও কনসার্ট হয়, মেলা হচ্ছে, কোথাও ইসলামিক ওয়াজ মাহফিল হয়, তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বক্তারা কি করে, আপনার সাথে হয়তো 1 মাস আগে চুক্তি করছে 1 লাখ টাকায়, যে আজকে 22 তারিখ, তো ধরলাম যে 25 তারিখে আপনার এখানে আসবে, বক্তৃতা দিবে বা কনসার্ট করবে। হয়তো একটা ভালো অফার পাইছে 5 লাখ টাকায় ওই একই দিনে, সে আপনারে 2 দিন আগে জানায় দিচ্ছে যে আমি আপনার এখানে আসতে পারবো না। এখন আপনি যদি চান, আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন ইনজাংশনের। কেমন ইনজাংশন? এই ক্ষেত্রে এই বেচারা 25 তারিখ যেই দিন আপনার এখানে অনুষ্ঠানটা হচ্ছে, আপনি চাইলে ওই 25 তারিখে সে অন্য কোথাও অনুষ্ঠান করতে পারবে না, হয় আপনার এখানে করবে, না হলে কোথাও করতে পারবে না। আদালত কিন্তু তারে বাধ্য করবে না। আপনি যদি মামলা দায়ের করেন, আদালত কোনোভাবেই বাধ্য করবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাবিলিটি, ব্যক্তিগত দক্ষতা, বক্তৃতা দেওয়া, ছবি আর্ট করা, কোনো কিছু লেখা, আদালত বাধ্য করতে পারে না। তবে আদালত না সূচকটা করতে পারে যে ঠিক আছে, তাইলে আপনি 25 তারিখে কারো অনুষ্ঠানে গান গাইতে পারবেন না। এটারই বলে যে নেগেটিভ চুক্তি পালনে নিষেধাজ্ঞা। মানে হ্যাঁ বাচক কাজটা আদালত করাইতে পারতেছে না, তাহলে আদালত না বাচক কাজ করানোর মাধ্যমে ইনজাংশন দিবে। তবে এখানে একটা জিনিস বলতেছে যে চুক্তি আইনের আমাদের 56 ধারা বলে একটা ধারা আছে, তার F নাম্বার ক্লজের মধ্যে একটা কথা বলা আছে, ওইটা বাদ দিয়ে বলতেছে সেখানে যাই কিছু বলা থাকুক তাতে আমাদের কিছু যায় আসে না, যদি কোনো চুক্তিতে কোনো ইতিবাচক কাজ করার চুক্তির পাশাপাশি একটা নেতিবাচক কাজ করার চুক্তি থাকে। কেমন? 25 তারিখে আমি আপনার সাথে চুক্তি করছি আপনার এখানে কনসার্ট করব, তার মানে বাই ডিফল্ট আমরা বলতে পারি যে 25 তারিখে আমি অন্য কোথাও যাব না, এই চুক্তিও এটা অন্তর্ভুক্ত। যদি আপনার ওইখানে আমি 25 তারিখে যাই, তো অন্য দিন তো আর ওই দিন তো আর কোথাও যাইতে পারবো না, তার মানে ওই চুক্তির মধ্যে ইমপ্লাইডলি এটাও অন্তর্ভুক্ত যে আমি অন্য কোথাও যাব না। তো ওই জন্য বলতেছে যে নেতিবাচক চুক্তি থাকে প্রকাশ্য বা পরোক্ষভাবে, সেটা উল্লেখ করা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। কোনো কাজ না করা, সেই অবস্থায় আদালত ইতিবাচক কাজ করার আদেশ দিতে না পারলে, মানে আদালত তো পারতেছে না যে আমারে বলার জন্য যে আপনি 25 তারিখে কনসার্টটা করতে হবে, এটা আদালত বলতে পারবে না, কারণ এটা আমার পার্সোনাল দক্ষতার উপর নির্ভর করে। তাইলে আদালত কি করতে পারবে? নেতিবাচক চুক্তি পালনের বাধ্য করতে পারবে, যে ঠিক আছে, তাইলে আপনার তো একটা সাবসিকুয়েন্ট চুক্তি আছে যে ওই দিন তো আর কোথাও আপনি যাচ্ছেন না, যেহেতু এখানে থাকবেন, অতএব ওই দিন আর কোথাও আপনি গান শান কিছু করতে পারবেন না, ওয়াজ মাহফিল করতে পারবেন না, আপনি ঘরে বসে থাকেন। তাহলে 57 নাম্বারটা হচ্ছে ইতিবাচক কাজ করাইতে না পারলে নেতিবাচক কাজ করানোর জন্য আদালত বাধ্য করতে পারবে। এই হচ্ছে টোটাল আমাদের ইনজাংশন রিলেটেড যে কয়টা সেকশন ছিল, সেকশনগুলো আশা করি যে এই যে মাত্র আমাদের 6টা সেকশন আছে, এখান থেকে একটা এমসিকিউ আপনি কমন পাবেনই পাবেন, লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন আপনি পাবেনই পাবেন। তাহলে 52তে হচ্ছে কিভাবে প্রদান করা হয় ইনজাংশনের মাধ্যমে, 53তে ডেফিনেশন দেওয়া আছে, 54তে 5টা অবস্থা বর্ণনা করা আছে, আর 55-এ আমাদেরকে বলে পারপেচুয়াল ইনজাংশন অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি ইনজাংশন দিতে পারে আদালত। আর 56-এ আমাদের 11টা অবস্থা বলা আছে যে আদালত নিষেধ করতে পারে, ডিক্রি নাও দিতে পারে। আর 57-এ বলতেছে যে আদালত নেগেটিভ এগ্রিমেন্ট পালনে বাধ্য করতে পারে যদি পজিটিভটা সে করতে না পারে। এইটা যদিও আমাদের আজকের আলোচনা খুবই ছোট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমি বাংলা পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই উদাহরণগুলা থেকেও মাঝে মধ্যে আপনার জন্য কি আসে, এমসিকিউ আসে, তো উদাহরণগুলো একটু দেখবেন, আশা করি সেখান থেকে উপকৃত হবেন। তো এরপরে আমরা আগামী ক্লাসে তাহলে টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর